আমি শিউলি আক্তার। আমার জন্ম টাঙ্গাইল জেলা শহরের সদরেই 1979 সালে। হ্যাঁ, তো আমার জন্মের পর আমার বেড়ে ওঠা টাঙ্গাইল জেলা শহরেই এবং ওখানেই লেখাপড়া করি এবং এসএসসি পর্যন্ত আমি টাঙ্গাইলেই বড় হয়েছি। টাঙ্গাইলের গ্রামীণ পরিবেশেই বড় হয়েছি। এরপর এসএসসির পর আমি চলে আসি ঢাকাতে এবং এখানে ইন্টারমিডিয়েট এবং এরপর অনার্স মাস্টার্স করি ঢাকা ইডেন কলেজ থেকে। তারপর হচ্ছে আমি একটা জবে ঢুকেছিলাম, সেটা 2008 সালে আর কি, জনসন অ্যান্ড জনসন কোম্পানিতে আমার প্রথম জব ছিল। সেটা আমি 2013 সাল পর্যন্ত ওখানে ছিলাম, 5 বছরের মতো আমার কর্মজীবন। তো আমি কখনো আসলে ওইভাবে যে চিন্তা করা যে আমি মানে বিজনেস করব বা উদ্যোক্তা হব এরকম আসলে ওইভাবে স্পেসিফিক করি নাই। কিন্তু যেটা হয় আমাদের বেড়ে উঠতে উঠতেই কিন্তু আমরা অনেকগুলো স্বপ্ন একসাথে দেখে ফেলি। যেমন পড়াশোনা করে হয়তো চাকরি করব, কেউ আবার পড়াশোনা করতে করতেই একটু বিজনেসের সাথে আমরা ইনভলভ হয়ে যাই, কারণ আমাদের মনে হয় যে আমাদের একটু হাত খরচ নিজেরটা নিজে জোগাড় করা। তো এই সুবাদে আর কি আমি যখন ইন্টারমিডিয়েট শেষ করি আর কি, ওই সময়টাতে বান্ধবীরা মিলে কিছু করেছি আর কি। এটাকে আসলে কি বলা যাবে, এটাকে ঠিক বিজনেসও বলা যাবে না, আমরা একটা বুটিক্স টাইপের করে ফেললাম। তো 5 বান্ধবী মিলে আমরা একটা বুটিক্সের মতো করে ফেললাম। ওইটা কিছুদিন চলার পরে ওখানে আমরা টুকটাক কাজ, যেমন ব্লগ, বাটিক, হ্যাঁ, তারপরে এমব্রয়ডারি তো আমরা পারতাম না, আমরা করানো, হ্যাঁ, এই কাজগুলো আমরা তখন নিজেরা করতাম। আমি মূলত হচ্ছে মার্কেটিং সাইডটা দেখতাম। হ্যাঁ, মার্কেটিং সাইডটা দেখতাম। সেটা কিছুদিন চলার পরে ওই যে দেখা যায় যে শখের বশে করা তো, আর পড়াশোনার পাশাপাশি তো ওইটা আমরা এক সময় এক একজন এক এক দিকে চলে যায়, কারো বিয়ে হয়ে যায়, কেউ হয়তো পড়াশোনায় অন্য সাইডে চলে যায়, চাকরিতে ঢুকে যায়, তো ওই সময় বন্ধ হয়ে যায়। এরপরে আবার 2005-এর দিকে আবার আরেকটা ফ্রেন্ডের সাথে তখন আমরা আরেকটা বুটিক করি অপসরা ফ্যাশন নামে। তো ওইটাও 2 বছরের মতো আমরা চালাই এবং ওই সময়টাতে যে এক্সপেরিয়েন্স আমরা পাই সেটা হচ্ছে দেশের বাইরেও আমরা বিদেশে তখন কিছুটা পণ্য মানে পাঠাই, সেটা লাগেজ ক্যারি করেই পাঠাই। আসলে ওইভাবে যে বড় অর্ডার নিয়ে পাঠাই তা না, যেহেতু ওর দেশের বাইরে যাওয়া আসা ছিল, আমার যে ফ্রেন্ড ছিল দেশের বাইরে যেত, বা ওরা হচ্ছে অন্য দেশের পিআর ছিল ওদের। তো ওই সুবাদে ওর যে রিলেটিভগুলো থাকতো বাইরে, ওদের সুবাদে যেই অর্ডারগুলো আসতো আমরা ওইভাবেই পাঠাতাম, বা ওর পরিচিত সার্কেল থেকেও যে অর্ডারগুলো আসতো আমরা লাগেজ ক্যারিতে তখন কিছু কিছু প্রোডাক্ট আর কি পাঠাতাম। কিন্তু সেটাও আমার 2 বছরের মতো ছিল। তারপর আমরা অফ করে দিই, কারণ আমি জবে ঢুকে যাই, আমার ফ্রেন্ডের বিয়ে হয়ে যায়, বাচ্চা সংসার নিয়েও আর পারছিল না। তো এভাবে করে তখন বন্ধ হয়ে যায়, আমি চাকরিতে ঢুকে যাই এবং চাকরিটা চলাকালীন অবস্থায় আমার হচ্ছে সংসার জীবনে প্রবেশ। 2009-এ আমার বিয়ে হয় এবং 2011-তে আমার বড় সন্তানের জন্ম হয়। তো তখনও আমি জব ছাড়বো বা জব ছেড়ে দিব এরকম কোনো চিন্তা ভাবনা করিনি। কিন্তু যখন আমার বাচ্চাটা একটু একটু করে বড় হতে থাকলো, একটু একটু কথা বলতে শিখলো, একটু একটু হাঁটা চলাফেরা করছে, ওই টাইমটাতে আমি দেখতাম যে ও খুব লোনলি ফিল করে, কারণ আমার হাজব্যান্ডও তখন জব করতো। তো আমরা যখন দুইজন দুই টাইমে বের হয়ে যেতাম, তো বাচ্চাটা মাথা নিচু করে মানে আমাদেরকে জানাতো যে বাই বাই, হ্যাঁ, একবার বাবা বাই বাই, একবার মা বাই বাই, হ্যাঁ, এরকম করে। তো আমি বুঝতাম যে ও কিছুটা নিঃসঙ্গ বোধ করে আর কি। তো তারপরে যখন 13 সালের দিকে যখন আমি মানে মোটামুটি বুঝে গেলাম যে না, বাচ্চা বেশ বড় হয়ে যাচ্ছে, এখন আসলে একা মানে কারো সাপোর্ট ছাড়া রেখে যাওয়াটা আসলে ঠিক হবে না, কারণ সারাক্ষণ একটা মাথার মধ্যে একটা মানে অসম্ভব একটা টেনশন লেগে থাকে যে বাচ্চাটা যে রেখে আসছি, ছোট একটা কাজের মেয়ে, ওর তো কোনো মানে সাডেনলি ও হয়তো ওয়াশরুমে যেতে পারে, আমার বাচ্চাটা ব্যথা পেতে পারে, এই ধরনের নানান রকম চিন্তায় আমি হঠাৎ করে ডিসিশন নিয়েই ফেললাম যে আমি আসলে জবটা
করতে পারছি না, বাচ্চার কারণেই হোক আর যে কারণেই হোক আমি খুবই ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, যেহেতু এটা আমার বড় সন্তান ছিল এবং প্রথম সন্তান ছিল। আর আমি ওই সময় কাউকে এমন পাচ্ছিলামও না কাছে যে যার সাপোর্টটা আমি নিয়ে আমি আমার জবটা কন্টিনিউ করতে পারবো। তো আমি আমার হাজব্যান্ডকে জানালাম, আমার হাজব্যান্ডও মানে সে চাচ্ছিল যে সে মানে বিজনেস আর জবটা পাশাপাশি করছিল, তো সেও চাচ্ছিল ওই বছরই যে সে জবটা ছেড়ে দিবে। তো ও আমাকে বুঝালো যে দুজন একসাথে ছাড়াটা আসলে ঠিক হবে না, তুমি চিন্তা করে দেখো। কিন্তু আমি আসলে আমি আমার মাতৃত্বের বাইরে আমি আসলে কিছু চিন্তা করতে পারছিলাম না ওই সময়টাতে। হ্যাঁ, তখন আমার মনে হলো যে না, আগে সন্তান বড় হোক, জব যে কোনো সময় আমি করতে পারবো, আমার যদি কোয়ালিটি থাকে আমি যে কোনো সময় জবটা আবার করতে পারবো। তো যেই বোঝা আর কি ওই সময় ছেড়ে দেওয়া। আর যেহেতু আমাদের কর্মপরিবেশটা যেরকম যে আমাদের বেশিরভাগ অফিসে কিন্তু ডে কেয়ার নাই। হ্যাঁ, মারা মানে বাচ্চা হওয়ার পরে একটা মেয়ে সার্ভিস দিতে পারবে এরকম কোনো ব্যবস্থা বাংলাদেশে এখনো পর্যন্ত নাই। সব জায়গায়, কিছু কিছু জায়গায় হয়তো আছে, সেটা খুবই লিমিটেড। হ্যাঁ, আর যারা আমার মনে হয় জব করে অনেক কিছু মানে তাকে স্যাক্রিফাইস করেই জবটা কন্টিনিউ করতে হয়। তো আমি সেটা আমার অফিসকে জানালাম, আমার অফিস আমাকে ছাড়তে চাচ্ছিল না। আমার HR হেড আমাকে কল করে বলল যে এই সামান্য কারণে আপনি জব ছেড়ে দিবেন। আমি বললাম যে আমার আসলে কোনো উপায় নেই, উপায় থাকলে আমি জবটা কন্টিনিউ করতে পারতাম। তো যাই হোক, ছেড়ে দিলাম। এরপরে আসলে আমি আর কিছু ওই সময়টায় আর চিন্তা করিনি, আমি কন্টিনিউয়াস সংসার করেছি, বাচ্চা টেক কেয়ার করেছি। ইন দ্য মিন টাইম 2015 সালে আমার আরেকটা বেবি হয়, সেটাকে নিয়েও ছিলাম দুইটা পাশাপাশি। বড়টার স্কুল শুরু হলো, ছোটটাকে টেক কেয়ার করে বড় করা। এরকম করতে করতে যখন 2000 সালে কোভিডের কারণে যখন লকডাউন হয়ে গেল, হ্যাঁ 2020 সালে কোভিডের কারণে লকডাউন হয়ে গেল, তখন আমরা একটু আমাদের জীবনটা কিন্তু তখন একটু থেমেই গিয়েছিল। হ্যাঁ, আমাদের বাইরে অত কাজ নাই, আমরা ঘরে টোটালি বসা এবং বাচ্চাদের লেখাপড়াও কিছুটা তখন বিঘ্নিত হচ্ছিল। মানে আর কোনো কাজ নাই, বাইরের কোনো কাজ নাই, ছুটাছুটি নাই। তো যথেষ্ট সময় পাওয়া যাচ্ছিল ওই সময়টাতে নিজেদের জন্য, যে আচ্ছা আমরা কি করি, এখন ঘরে বসে আছি, এখন কি করি। তো ওই সময়টায় উই নামে একটা গ্রুপে কেউ আমাকে ইনভাইটেশন দিয়েছিল আর কি, উদ্যোক্তাদের একটা গ্রুপ। তো আমি ওইটা ফলো করছিলাম এবং উদ্যোক্তাদের জীবনের গল্পগুলো পড়ছিলাম। আমি খুব ইন্সপায়ার হলাম যে মানুষ অনেক মানে চড়াই উতরাই পার করেও অনেক কিছু করে ফেলছে। আর তখন আমাদের জীবনটা কিন্তু অনলাইনের জগতের মধ্যে একটা মানে আমরা পুরো বাধা পড়ে গেছিলাম, কারণ আমরা বাইরে যেতে পারছিলাম না। আমরা ইচ অ্যান্ড এভরিথিং আমরা অনলাইনে পারচেস করার চেষ্টা করছিলাম। তখন আমাদের দৈনন্দিন জীবনে যা লাগবে, মেডিসিন থেকে শুরু করে আমরা সব কিছুই কিন্তু অনলাইনে তখন অ্যাভেলেবেল হয়ে গেল। এবং ওই সময়টাতে কিন্তু মানে এই যে অনলাইন কমার্সটা অনেক গ্রো করে গেল বাংলাদেশে আমাদের প্রেক্ষাপটে। তো আমি ছিলাম, আমি 2016 সাল থেকে মনে হয় অনলাইনে ক্লদিং সেক্টরে আমি পারচেস করি বা আমি একজন কাস্টমার হিসেবে ছিলাম। তো তখন 2000 সালে আমি ফলো করলাম যে এই সেক্টরটা এত রাইজ করে গেল এবং ঘরে বসে মানুষ খুব সুন্দরভাবে বিজনেসটা করতে পারছে। আগে যেমন কুরিয়ার সার্ভিস সব কিছু নিয়ে একটা কিন্তু ছিল, তখন কিন্তু এই কুরিয়ার সার্ভিসগুলোও খুব মানে ভালো মানের আমরা দেখতে পারলাম যে বেশ কয়েকটা কোম্পানি কিন্তু উঠে গেল এই সময়টাতেই। তো তখন থেকে আসলে উদ্যোক্তাদের জীবনগুলো মানে জীবন কাহিনীগুলো পড়ে পড়ে আমার মনে হলো যে আমি তো শুধু সংসার নিয়ে পড়ে আছি, আমি পাশাপাশি তো বিজনেস করলেও পারতাম। চাকরি হয়তো 9টা 5টা জব করা আমার পক্ষে সম্ভব না, কারণ বাচ্চাদের আসলে তখনও দেখার মতো কেউ নাই। হ্যাঁ, আমি ছাড়া কেউ নাই। তো তাহলে আমার হাজব্যান্ড যদি ফুল টাইম সে বিজনেসে দেয়, তাহলে আমাকে অবশ্যই বাচ্চাগুলো সামলাতে হবে। এটা মনে করে আমি চিন্তা করলাম এবং আমার হাজব্যান্ডকেও তখন জানালাম যে আমি বিজনেসটাই না হয় করি।
যেহেতু আমি ঘরে বসে বাচ্চাদেরকে সময় দিয়েও কাজগুলো করতে পারবো। তো উনি প্রথমত আসলে না করলেন, বললো যে না, তুমি মনে করছো এরকম, আসলে তো অনেক ঝামেলা আছে এর মধ্যে, তোমাকে তো বাইরে যেতেই হবে, তোমার প্রোডাক্ট থেকে শুরু করে সব কিছু সোর্সিং করা, বা তুমি যদি ম্যানুফ্যাকচারে যাও সেটার পেছনেও সময় দিতে হবে, পারবা কি না? আমি বললাম আমি চেষ্টা করে দেখি। তো এরপরে আমরা লকডাউনের ওই সময়টাতে আমরা ঢাকায় যেহেতু একটা বন্দি জীবনের মতো লাগছিল, বাচ্চারাও থাকতে চাচ্ছিল না, তখন আমি আমার জেলা শহর টাঙ্গাইলে চলে যাই। তো মায়ের বাসায় থাকার সুবাদে যেমন অনেকটাই ফ্রি টাইম ছিল তখন, যেহেতু মায়ের বাড়িতে গেলে স্বাভাবিক মেয়েরা একটু কাজ কমই করে, তো কাজের চাপ ছিল না তখন, চিন্তা ভাবনা করতে পারছিলাম আর কি যে কিছু করা যায়। তো আমি ভাইয়াদের সাথেও সেটা শেয়ার করলাম। ভাইয়ারা, আমি বলবো যে আমার ফ্যামিলিটা এরকম যে কখনো আমি কিছু করতে চেয়েছি বা অন্য যে কেউ কিছু করতে চেয়েছে, সেখানে বাধাটা কখনোই আসতো না, বাধাটা কখনো আসতো না। কি করতে চাচ্ছ এবং উইলিংলি শোনা এবং সেটার পরিবেশ তৈরি করে দেওয়ার মানে একটা টেন্ডেন্সি সবসময় আমার ফ্যামিলির মধ্যে ছিল। লেখাপড়া হোক, চাকরি হোক, হ্যাঁ, সব কিছুতেই মানে কোনো সময় যে কোনো বাধা দেওয়া এটা কখনোই দিত না, বরঞ্চ ওরা খুব উৎসাহ দিত। হ্যাঁ, আমার বোন, তারপরে আমার মা খুব মানে পছন্দ করতো মেয়েরা কাজ করে, হ্যাঁ, এটা খুব পছন্দ করতো। তো যাই হোক, ভাইয়া তখন বললো যে ঠিক আছে, কি নিয়ে কাজ করতে চাও? তো ভাইয়াকে তখন আমি আমার জেলার শহর নিয়েই বললাম যে ভাইয়া, আমার জেলার যেমন টাঙ্গাইল জেলার শাড়িটা খুব বিখ্যাত, শাড়ি নিয়ে প্রচুর কাজ হয়েছে। চমচমটা খুব বিখ্যাত, চমচম নিয়েও প্রচুর কাজ হয়েছে, কিন্তু আমার জেলার কাঁসা নিয়ে কেউ কাজ করে না। আমার জেলার কাঁসাটা অনেক প্রসিদ্ধ ছিল এক সময়, ইভেন দেশের গণ্ডি পেরিয়ে ইউকেতে, লন্ডনে খুব প্রসিদ্ধ ছিল, বাংলাদেশের কাঁসার খুব কদর ছিল। তো এখন ওই শিল্পটা একদম ধ্বংসের মুখে। তো এই ধ্বংসের মুখে এই পতিত শিল্পটাকে নিয়ে কিছু করা যায় কিনা, এটা আমি চিন্তা ভাবনা করছি। তো বললো যে সেটা কি খুব মানে ফলপ্রসূ হবে, তুমি তো প্রফিট বা মেক করতে পারবা না, মানে এটা রানিং আইটেম না, এগুলো বললাম। বললাম আমি সবই চিন্তা করেছি, কিন্তু এখন আমরা কোভিডের সময় কিন্তু আমরা সব হেলদি জিনিসের দিকে ঝুঁকছি, হেলদি খাবার, হেলদি ফুড গ্রেডেড সব বাসনপত্রের দিকে ঝুঁকছি, মানে হেলথ নিয়ে খুব চিন্তা করছি। তাহলে কাঁসা পিতল কেন নয়? কাঁসা পিতল তো আমরা জানি যে খুব স্বাস্থ্যসম্মত খাবার তৈরিতে এবং পরিবেশনে এটার তো যুগ যুগ ধরে অনেক নাম। হ্যাঁ, আয়ুর্বেদিক শাস্ত্রেও এই কাঁসা পিতলের কথা বা এই ধাতুর কথাই বলা হয়েছে। তাহলে এইটা নিয়ে কেন মানুষ ঝুঁকবে না? তো আমি একটু চেষ্টা করে দেখি। তো ভাইয়ার সাপোর্ট পেলাম। হাজবেন্ড তখন আর না করতে পারলো না আর কি, তখন বললো যে ঠিক আছে, চেষ্টা করে দেখো। তো আমি শুরু করলাম হচ্ছে 2021 সালে, কারণ এক বছর আমি হচ্ছে চিন্তায় করে গেলাম, এক বছর, কারণ কোথা থেকে শুরু করব। আমি যেহেতু ম্যানুফ্যাকচারিংয়ে এই মুহূর্তে যেতে পারবো না, সেহেতু আমার প্রোডাক্ট সোর্সিংগুলো কি হবে, এবং কাঁসা পিতল সম্পর্কে যতটা মানে নলেজ নেওয়া যায় ওই সময়টাতে আমি গিয়ে আর কি সব জায়গায় গিয়ে একটু কাঁসা পিতল সম্পর্কে জানার চেষ্টা করলাম। কাঁসা পিতলের ভালো দিক, খারাপ দিক, যেটাই হোক সব কিছু আমি ওই সময়টা জেনে নেওয়ার চেষ্টা করলাম, এবং কিভাবে ম্যানুফ্যাকচার হয় সেই জিনিসগুলো আমি দেখলাম। এরপরে আমি 21 সালে যখন শুরু করি, তখন আমি কমার্স দিয়েই শুরু করলাম, একটা ফেসবুক পেজ খুলে শুরু করলাম। এবং প্রথম আমি আগস্টের 18 তারিখে সম্ভবত, হ্যাঁ, আগস্টের 18 তারিখে আমি পেজটা খুললাম, এবং সেপ্টেম্বরের 2 তারিখে আমি একটা অর্ডার পেয়ে গেলাম। আচ্ছা, আমার প্রথম অর্ডারটা ছিল কুমিল্লা থেকে
একজন পানের বাটা অর্ডার করেছিল, পিতলের একটা পানের বাটা। তো ওই পানের বাটাটা আমি আর কি প্রথম ডেলিভারি করি। আমার প্রথম আর কি যেহেতু পানের বাটা অর্ডার হয়েছে, তো ওইটা নিয়ে আমি খুব ছিলাম, এক্সাইটেড ছিলাম যে আচ্ছা প্রথম একটা পানের বাটা অর্ডার হয়েছে, পানের বাটা, তাহলে আমার ওই সময় আমার মনে হতো যে ওইটাই আমার সিগনেচার প্রোডাক্ট। তো আমি সবসময় যে কোনো জায়গায় যাই, আমি সবসময় পানের বাটাটাকে হাইলাইট করতাম, কারণ আমার পেজ থেকে প্রথম একজন কেউ পছন্দ করেছে এরকম একটা জিনিস। এবং পানের বাটাটা আমি আমার লোকাল থেকে কালেক্ট করেছিলাম, আমার টাঙ্গাইল জেলা শহরের একজন কারিগর তৈরি করতো, এবং ওই পানের বাটাটা এত কি বলবো, এত নিখুঁত এবং এত সুন্দর, জিনিসটা খুব মজবুত। আমার একটু মানে বলতে দ্বিধা লাগে না যে বাজারের যে কোনো মানে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ আর কি, আমার টাঙ্গাইলের পানের বাটাটা খুব সুন্দর, এবং এটার মেকিং থেকে শুরু করে আর হ্যান্ডিক্রাফটের যে ফিনিশিং, আমরা তো জানি যে হ্যান্ডিক্রাফটের একটার সাথে আরেকটার প্রোডাক্ট কখনোই মিলবে না, এবং এটা হাতের তৈরি জিনিসের কদর পুরা পৃথিবীতে অন্যরকম আসলে। হ্যাঁ, তো এই জিনিসগুলো নিয়েই আমি সামনে আগাতে থাকলাম, এবং এরপরে আমি 2022 সালে আমার ট্রেড লাইসেন্সটা করে ফেললাম, যেহেতু আমি কাজ করবই। আর ট্রেড লাইসেন্সটা হচ্ছে আমার মানে স্বীকৃতি আমার কাজের, আমার আমার যে একটা প্রতিষ্ঠান আছে এটা অনুমোদন আর কি। তো ট্রেড লাইসেন্সটা করে ফেললাম, এবং এর পরবর্তীতে আমি 2022 সালে আমি ট্রেড লাইসেন্সটা নিয়ে জয়িতাতে মানে আমার নিবন্ধনটা করে ফেললাম, বাংলাদেশ নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জয়িতা। এবং তখন থেকেই মানে আমি 2022 সাল থেকেই আমি জয়িতার ক্রাফট জোনে আমাকে একটা শেলফ দেওয়া হলো, এবং ওখানে আমি আমার প্রোডাক্ট রাখতে শুরু করলাম, শোকেসিং। এবং ওইটাই বলতে গেলে আমার অফলাইন আউটলেট বলা যায়। হ্যাঁ, বাংলাদেশের গভর্নমেন্ট আমাকে যে সুযোগটা করে দিল, আমি ওখান থেকে প্রচুর কাস্টমার পেয়েছি, ওখান থেকে প্রচুর আমার সেল এসেছে, এবং একটা পর্যায়ে গিয়ে আমি দেখলাম যে না, আমার ক্রাফট জোনে বেশ ভালো একটা সেল হচ্ছে, এবং ওখানে ক্রাফট জোনের সবাই আমাকে চিনছে আমার সেল দিয়ে। যেহেতু একবার আমি 1 বছর হচ্ছে 2023 সালে সম্ভবত বাণিজ্য মেলায় আমার ক্রাফট জোন থেকে আমাকে বলা হলো যে আপনার সবচেয়ে বেশি সেল হয়েছে বাণিজ্য মেলার। একটা মাসে আমি প্রায় 3 লক্ষ টাকার মতো সেল করে ফেললাম বাণিজ্য মেলায়। তো তখন থেকে মোটামুটি পরিচিতিটাও অনেক বেড়ে গিয়েছিল। এভাবে করে আমি আগাচ্ছি। আর আমার কাঁসা পিতল নিয়ে যে চিন্তা ভাবনাটা, সেটা হচ্ছে আমি কাঁসা পিতলটাকে আমাদের যে আগের, আমি বলবো না যে এটা 100-200 বছরের ঐতিহ্য, এটা 1000 বছরের ঐতিহ্য এই উপমহাদেশের। তো এইটাকে ধরে রাখার দায়িত্বটা আসলে আমাদের। কারণ কি, এটা কালের বিবর্তনে হারিয়ে যাবে, অনেক কিছুই হারিয়ে গেছে, আবার কালের বিবর্তনে কিন্তু সেই জিনিসগুলো আবার ফিরে ফিরে আসে, নতুন রূপে ফিরে ফিরে আসে। এই নতুন রূপে ফিরে ফিরে আসার ব্যাপারটাই হচ্ছে আমাকে অনুপ্রেরণা যোগায় যে আমার কাঁসা পিতলটাও সেই আগের তার পুরনো ঐতিহ্য ফিরে পাবে।